বাংলা কোথাও যাচ্ছে না। তৃণমূল আমলে বাংলা আরও দ্রুত গতিতে পাকিস্তান হচ্ছে। তৃণমূল আর তালিবানি রাজত্বের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা মুর্শিদাবাদেও দেখেছিলাম আক্রমণকারী যারা, তারা সব তৃণমূল দুষ্কৃতী। তৃণমূলের ওখানকার চেয়ারম্যান ইনভলভ ছিল, পৌরসভার ওখানকার তৃণমূলের কাউন্সিলররা ইনভলভ ছিল। এবং এখানেও যে পুলিশ অফিসার, যে থানার যিনি ওসি, তিনি তো তৃণমূলের ক্যাডার, ওই কি মুকুল মিয়া নাম। তার প্রচ্ছন্ন নিষ্ক্রিয় মদতে, আবারও বলছি, প্রচ্ছন্ন নিষ্ক্রিয় মদত, তিনি প্রচ্ছন্নভাবে দুষ্কৃতীদের মদত দিয়েছেন এবং পুলিশকে নিষ্ক্রিয় রেখেছেন হিন্দুদের বাঁচানোর জন্য। তার জন্য আমরা দেখলাম প্রায় মানে এক দু তিনটে পাড়ার সমস্ত হিন্দু বাড়ি, সমস্ত হিন্দু দোকান, হিন্দুদের যানবাহন সব কিছু পুড়িয়ে দেওয়া হলো, ভেঙে চুরে তছনছ করে দেওয়া হলো। আমি তো খুঁজছি ডায়মন্ড হারবারের সাংসদকে, বলেছিলেন না পুলিশকে মারলে এখানে তিনি কপালে তাক করে গুলি করা উচিত। পুলিশ তো রক্তাক্ত হলো আজ। পুলিশ তো বলল যান বাঁচানোর লড়াই লড়ছি, আমরা পারছি না কন্ট্রোল করতে। তো তাহলে আজকে অভিষেক ব্যানার্জি কোথায়? কোথায় অভিষেক ব্যানার্জি আজকে? কোথায় পুলিশের গুলি? কোথায় এই দুষ্কৃতীগুলো? লুঙ্গি বাহিনী, তৃণমূলের ভোটার, যাদের ছাপ্পা ভোটে এই অভিষেক ব্যানার্জি সাংসদ হয়েছে, তার জন্য লুঙ্গি বাহিনীর জিহাদি তাণ্ডব দেখে অভিষেক ব্যানার্জি চুপ। পুলিশের ওপর আক্রমণ হওয়ার পরেও পুলিশ মন্ত্রী চুপ। আমরা কোথায় রয়েছি? পশ্চিমবঙ্গে কি আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক? না এখন পশ্চিমবঙ্গে পুলিশ রক্ষা কমিটি তৈরি করতে হবে আমাদের, যে পুলিশকে বাঁচানোর জন্য নাগরিকদের রাস্তায় নামতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি হিন্দুগণের মা বোনেরা পুলিশকে বলছে আপনাদের ওপর ভরসা নেই, রাত্রিতে যে রাত জেগে আমরা পাহারা দেব। একবার আমরা উদ্বাস্তু হতে হয়েছিল, ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে হয়েছিল এইভাবে রাত জেগে। এখন আমাদেরকে নিজের মাটিতে একদল উন্মত্ত জিহাদি মৌলবাদীর হাত থেকে নিজের পাড়া, নিজের মন্দির, নিজের ঘর বাঁচানোর জন্য, নিজের দোকান বাঁচানোর জন্য, নিজেদের জীবন জীবিকা বাঁচানোর জন্য রাত জাগতে হচ্ছে ঘরের মা বোনেদের। কপালের সিঁথিতে সিঁদুর, হাতে শাখাপলা পরার অপরাধে 700 জন ছাত্রছাত্রী ছিল একটা স্কুলে, সেই স্কুলটাকে আক্রমণ করা হচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে নিশ্চুপ। পুলিশকে কেন নিশ্চুপ রাখা হচ্ছে? এই ওসি কেন জেলে যাবে না? অবিলম্বে এই জিহাদিদেরকে প্রশ্রয়দাতা ওসি, যে তৃণমূলের মঞ্চে ঘুরে বেড়ায়, সেই মুকুল মিয়াকে অবিলম্বে জেলে ভরা উচিত, জেলে ভরা উচিত। এই মুকুল মিয়াদের জন্য এই জিহাদি তাণ্ডব চলছে। এবং রাত্রিবেলায়, মানে যে রাত্রে তাণ্ডব চললো সেই রাত্রে খবর পুলিশ জিহাদিদের ধরার বদলে হিন্দুদেরকে তাড়াচ্ছে। এ কোন রাজত্ব? কোন তালিবানি রাজত্বে আমরা রয়েছি? এই যে কথা আপনি বললেন যে পুলিশ, আমরা দেখেছি এর আগে মুসলমান ধর্মের মানুষেরা তারা হিন্দুদের উপর আক্রমণ করছে, কিন্তু এবারে যে ছবি দেখা গেল যে পুলিশ প্রাণ ভয়ে তো মরছেই, পাশাপাশি হিন্দুদের উপরে আক্রমণ করছে, লাঠি চালাচ্ছে। এটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে। তৃণমূলটা টিকে আছে কার ভরসায়? মানুষের ভালোবাসায়? না, তৃণমূলটা টিকে রয়েছে একদিকে পুলিশের এই গুন্ডামি আর আরেক দিকে হচ্ছে এই জিহাদিদের মাস্তানির ওপর। পুলিশ আর গুন্ডা সরিয়ে নিন, এই তৃণমূল কংগ্রেসকে আপনি কোনো জঙ্গি সংগঠনের ঘাঁটিতে পাবেন। কোনো তৃণমূলের এইসব দুয়ানা চালানার নেতাদের আপনি পাবেন না। সব কটা হচ্ছে চোর, জোচ্চোর, লম্পট, দাঙ্গাবাজ, হিন্দু বিরোধী নরসংহার চালায় এরা। এরা 26-এর নির্বাচনের আগে হিন্দুদের মনে ভয় সৃষ্টি করতে চাইছে, কারণ এরা জানে হিন্দুরা যদি ভোট দিতে বাড়ি থেকে বেরোয়, তৃণমূল কংগ্রেসের আসন 100-র নিচে নামবে। তাই যেন হিন্দুরা ভোট দিতে না বেরোয়, তাই মুর্শিদাবাদ মডেল তৈরি করা হচ্ছে, মালদা করা হচ্ছে, এখানে করা হচ্ছে। আমার তুলসী মঞ্চ, হিন্দু ধর্মের তুলসী মঞ্চ পুলিশের উপস্থিতিতে ভাঙা হচ্ছে। লুঙ্গি পরে ইট মেরে তুলসী মঞ্চ ভাঙবে পশ্চিমবঙ্গে? স্বামী বিবেকানন্দের বাংলায়, স্বামী প্রণবানন্দের বাংলায়, ঋষি অরবিন্দের বাংলায় তুলসী মঞ্চ ভাঙবে? শিব মন্দির ভাঙবে? এইবার শিব তাণ্ডব স্তোত্র শোনানোর সময় চলে এসেছে। এই জিহাদিদের শিব তাণ্ডব স্তোত্র শোনানোর সময় চলে এসেছে। শাসক বিরোধী আমরা মানি না। বিজেপি পথে রয়েছে, বিরোধী দলনেতা বলুন, আমাদের রাজ্য সভাপতি বলুন, সকলে বার্তা দিয়েছেন তুলসী মঞ্চ ভাঙার প্রতিবাদে কিন্তু এইবার রাস্তায় চাক্কা জ্যাম হবে। আমরা এই ঘটনা বরদাস্ত করব না। হয় পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাক্ট করুন, না হলে রিজাইন দিন। এইভাবে যে নষ্টামি চলবে, হিন্দুদের জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন আর আমরা সেটা সহ্য করব? কি ভেবে নিয়েছেন আপনারা হিন্দুদের?
পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী খোদ পুলিশ মন্ত্রী, আর সেখানে পুলিশেরা আক্রান্ত হচ্ছে। আমরা ছবি দেখেছি যে সংবাদ মাধ্যমে যে মহিলা পুলিশ তার মাথায় ইট লেগেছে, বাকি পুলিশেরাও বিভিন্ন আধিকারিকেরা তারা এই বিক্ষোভ সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয়েছে। তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী একেবারে। বলছি তো, পুলিশ মন্ত্রী নন, উনি জিহাদি মন্ত্রী। উনি জিহাদি মন্ত্রী, উনি দুষ্কৃতীদের মন্ত্রী। উনি যেটা বলেছিলেন প্রথম দিনে, আমি গুন্ডা কন্ট্রোল করি, উনি ওই গুন্ডাদের মন্ত্রী। এখন তো গুন্ডা নেই পশ্চিমবঙ্গে, এখন রয়েছে জিহাদি বাহিনী, এখন রয়েছে মৌলবাদী বাহিনী। কোথাও শেখ শাহজাহান, কোথাও হলো এই এই দক্ষিণ 24 পরগনা জুড়ে তো পুরো মুসলিম মৌলবাদীদেরকে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস ইজারা দিয়ে রেখেছে। তোমরা ভোট লুট করো, 364 দিন মানুষের টাকা লুট, আর একদিন বছরে ভোট লুট করো সব জায়গায়। ওই সব কী সব নাম, কাইজার, তারপর শওকত, এই নামগুলো শুনেছেন দক্ষিণ 24 পরগনায়? এদের হাতে দিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস যে তোমরা যা ইচ্ছা তাই করো, হিন্দুদের মারো, কাটো, মন্দির ভাঙো, দোকান জ্বালাও, যা খুশি করো, আমাদের ভোটটা দিয়ে দাও, পিসি ভাইপোর দুর্নীতির কোম্পানিটা চলতে থাকুক, ফিরহাদ হাকিমদের ওই মুসলিমকে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু বানানোর রাজনীতিটা চলতে থাকুক, বাস ওনা খুশি। এবার তার জন্য পুলিশ কি হিন্দু পুলিশগুলো মার খাচ্ছে? হিন্দু ওরা যখন দেখছে যে এই পুলিশ অফিসার হিন্দু পুলিশ অফিসারকে মারছে, হিন্দু পুলিশ, মহিলা পুলিশ কনস্টেবল তাকে মারছে। আরে ওরা জিহাদিরা কেবলমাত্র একটাই পরিচয় বোঝে, হিন্দু। আপনি তৃণমূল, আপনি সিপিএম, আপনি কংগ্রেস, আপনি বিজেপি, এরা দেখে না, এরা দেখে আপনি হিন্দু কিনা, আর হিন্দু দেখলেই ওরা মারবে। আর এই যে সোকল্ড এই সেকুলার দল যেগুলো আছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এগুলো সব ওই ভোট ব্যাংকের জন্য মুসলিম মৌলবাদীদের কাছে নিজেদের মেরুদণ্ডটা বন্ধক দিয়ে রেখেছে যে হ্যাঁ ভাই, তোমরা ওই 30% ভোটটা দিয়ে দাও, ওই ক্ষীরটা খাবো, ব্যাস ছেড়ে দেবো। আমি শুধু হিন্দু বাঙালিকে বলতে চাই, আজ যেটা আপনি দেখছেন মোথাবাড়ি, কাল সেটাই আপনার বাড়ি হবে। আজ আপনি দেখছেন মহেশতলা, কাল আপনার বাড়ির তুলসীতলা আক্রান্ত হবে। জাগতে হবে, রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে এরা সবটা খেয়ে নেবে। বাংলাদেশে দেখতে পেয়েছেন কি অবস্থা হয়েছে? হিন্দু মুসলিম ভাই ভাই, একই বৃন্তে দুটি কুসুম, সব বলার পরেও ওখানেও আপনি দেখতে পেয়েছেন হিন্দুদেরকে কিভাবে মারা হয়েছে, হিন্দুদেরকে পলায়ন করতে হয়েছে। পাকিস্তানেও দেখতে পেয়েছেন সেই ঘটনা আজকে পশ্চিমবঙ্গে ঘটছে, মালদায় ঘটছে, মুর্শিদাবাদে ঘটছে, দক্ষিণ 24 পরগনায় ঘটছে, শহর কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে। এরপরেও যদি আপনারা না জাগেন, তাহলে আবার ব্যাগপত্র গুটিয়ে রাখুন, আবার উদ্বাস্তু হয়ে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যায় পালাতে হবে। সেই প্রস্তুতিটা তৈরি করে রাখুন। 30-70 এই যে বিভাজনের কথা আপনারা বলেন, যে এই তৃণমূল সরকার 30% ভোট মুসলিমদের জন্য এবং 70% হিন্দু ভোট, এই তাহলে কি 30% কি আবার বেড়ে গেল নাকি? মানে এরকম দিনের পর দিন তো বাড়ছে, দিনের পর দিন তো বাড়ানো হচ্ছে প্রশাসনিক মদতে। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র যখন বলে অমুসলিম ঘরে যারা জন্মায় তারা সবাই হতভাগা দুর্ভাগা, তাদেরকে দাওয়াতে ইসলাম দেওয়া উচিত, আমরা আজকে 33% আছি, ইনশাআল্লাহ তাআলা একদিন আমরা মেজরিটির থেকেও বড় মেজরিটি হব, তার মানে তো প্রশাসনিক মদতে চলছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী আরেকজন রাজ্যের মন্ত্রী, তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেন কলকাতা দখল করে নেব, পুরো কলকাতা ওয়াকফ সম্পত্তি, যখন যেদিন চাইব সেই মাটি ক্লেম করব, কলকাতা জ্যাম করে দেব। তারপরেও মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী চুপ। এই জিহাদি সাম্প্রদায়িক কথা বলা, মতামত প্রকাশ করা, মতবাদকে পোষণ করা নেতাদেরকে মুখ্যমন্ত্রী শুধুমাত্র ক্ষমতার জন্য, মমতা বোঝে শুধু ক্ষমতা, আর সেই ক্ষমতা বোঝার জন্য এদের হাতে বাংলাটাকে যদি দিয়ে রাখে, আপনার অবস্থা আফগানিস্তানের তালিবানি রাজত্বের থেকেও মানে দুষ্কর হবে। আপনি দেখুন কাবুলে এতটা আক্রান্ত হতে হচ্ছে হিন্দুদের, কাবুলের হিন্দুরা যতটা না অসুরক্ষিত, বাংলায় কলকাতায় তার থেকে বেশি হিন্দুরা অসুরক্ষিত। তো খুব পরিষ্কার ব্যাপার, এরা চাইবে যেভাবে করে হোক ক্ষমতার মধুভাণ্ডটাকে ভোগ করার জন্য রাজ্যটা জাহান্নামে যাক, উচ্ছন্নে যাক, মুসলিম মৌলবাদীদের হাতে যাক। তাই দেখতে পেয়েছেন বাংলাদেশি জঙ্গিকেরা ডবল ভোটার কার্ড দিয়ে রেখেছে। বাঙালি হিন্দু যদি এরপরেও না জাগে, বাঙালি হিন্দুর উদ্বাস্তু হওয়ার ছাড়া আর কোনো কিচ্ছু নেই। তাই আগামী 26-এর নির্বাচন হিন্দুদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, বিজেপির নির্বাচন নয়।
তৃণমূল জিতলে ব্যাগপত্র গুছিয়ে রাখুন, উদ্বাস্তু হতে হবে, মার খেতে হবে, ঘর জ্বলবে, বাড়ি জ্বলবে, আপনারা চুপ করে বসে থাকবেন, সহ্য করবেন। আজকে একজন মহিলা বলছে, আমার মেয়েকে মারছে, আমি পুলিশের কাছে গেলাম, বাঁচাও বাঁচাও বলে, পুলিশ কিচ্ছু করলো না। একজন শাখা সিঁদুর পরে একজন 50 বছর বয়সী মায়ের আর্তনাদ ভাইরাল হয়ে গেছে, সমাজ মাধ্যমে সবাই দেখছে। আজকে যে আর্তনাদটা আপনারা দেখছেন, এটা দেখে শিখুন, নাহলে এই একই আর্তনাদ আপনাদের করতে হবে। সেদিন কিন্তু পস্তাবেন যে 26-এর একটা ভোট ছিল, 21-এর ভোটেও আপনারা এক কাট্টা হননি, 24-এও হননি, 26-এর শেষ সুযোগ। এই যদি আপনি এক কাট্টা না হতে পারেন, তাহলে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন এই বাংলায়। অপারেশন সিঁদুর নিয়ে মমতা ব্যানার্জির সরকার বা তৃণমূল সরকার যেভাবে মাঠে ময়দানে নেমে পড়েছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে এটাই সুযোগ ছিল, কেন পিওকে দখল করতে পারলো না সেনাবাহিনী? মানে তাহলে কি ভারতীয় সেনার স্পোক্সপারসন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিন, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরও যেমন ভারতীয় দখল করবে, তেমনি পিসি অকুপায়েড কলকাতা, যেটা আরেকটা পিওকে, সেটাও ভারতীয়রা দখল করবে। এখন তিনি যে পিওকেটাকে উনি, পিসি অকুপায়েড কলকাতাটাকে উনি মিনি পাকিস্তান বলা একজন পাকিস্তানি মানসিকতার মেয়রের হাতে ইজারা দিয়ে রেখেছে, বন্ধক দিয়ে রেখেছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য, সেটাও ভারতীয়রা দখল করবে, সেখানেও গেরুয়া ঝান্ডা উড়বে। সময়ের অপেক্ষা। পিওকে আমরা কবে দখল করব সেটা ভারতীয় সেনা এবং ভারত সরকার ঠিক করবে। পাকিস্তানের কথা বলতে বারণ করুন। ওই পাকিস্তানি মানসিকতার কিছু ভোট ব্যাংক, যেগুলোকে আপনি মুর্শিদাবাদে, মালদায়, দক্ষিণ 24 পরগনায়, রাজাবাজারে, পার্ক সার্কাসে খুঁজে পাবেন, সেই মানসিকতাকে তোষণ করার জন্য মুখ্যমন্ত্রী যে এই পাকিস্তানের ভাষায় কথা বলে না, পিওকে কেন দখল করতে পারলো না, এয়ার স্ট্রাইক কোথায় হয়েছে প্রমাণ দাও, এই ইত্যাদি, যে পাকিস্তানের কথা আর মুখ্যমন্ত্রীর কথাটা মিলে যায়, এ নিয়ে ওনাকে বলুন। ওনার যেটা মানে ওই রাজ্যটা চালাতে দেওয়া হয়েছে তো ওনাকে, যেটা উনি চালাতে পারছেন না, ব্যর্থ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন 14 সাল থেকে দেখছেন, দিল্লি যাবে হাওয়াই চটি, ওনার চটিচাটা সমর্থকরা বারবার প্রত্যেকবার বলে। তারপরেও দিল্লি তো দূরস্থ, ওই বাংলাতেও মানে 42টার মধ্যে 30-এর গণ্ডি পেরোতে পারে না। তো এই তৃণমূল কংগ্রেসকে বলুন, এরা যেখানে থাকার, যে তলানিতে থাকার, সেই তলানিতে থাকুক। এদেরকে ভারত নিয়ে চিন্তা করতে হবে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে 100 কিলোমিটার ভেতরে ঢুকে পাকিস্তানে আমরা আক্রমণ চালিয়েছি। ভারতীয় সেনা তার শৌর্যের পরিচয় দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। এবার ওনার সমস্যাটা হচ্ছে অপারেশন সিঁদুর নামটা নিয়েই। তো অপারেশন বোরখা নাম হতো উনি খুব খুশি হতেন, অপারেশন হিজাব নাম হতো উনি একদম নিজে ওই যে হিজাবটা এরকম করে টেনে পড়েন সেটা সহ ছবি দিয়ে অপারেশন হিজাবের প্রমোশনটা চালাতে পারতেন। মানে অপারেশন সিঁদুরের সাথে তো নিজের মুখটা দিতে পারছেন না। সর্বত্র দেখেন না, ডেঙ্গুর প্রচারে একদিকে মশার ছবি, একদিকে মমতা ব্যানার্জির ছবি, মশা আর মমতা দুজনে একসাথে ছবি দেয়। তো এইখানে তো আর মোদিজির সাথে ওনার ছবি নেই, তো এই জন্য ওনার সিঁদুর নিয়ে আপত্তি। তো আমরা ওনার কষ্টটা বুঝতে পারছি। পিওকেও দখল হবে, কাশ্মীরের পিওকেও দখল করব, বাংলার পিওকেও দখল করব, সময়ের অপেক্ষা। বিজেপিকে অর্ধশিক্ষিত দল, কারণ বিধানসভা দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছেন বিজেপি অর্ধশিক্ষিত দল, ওদের কাছ থেকে হিন্দুত্ব শিখতে হবে না, তৃণমূল জানে হিন্দুদের কিভাবে রক্ষা করতে হয়। না না, উনি কি তখন আয়না দেখছিলেন? মানে ক্যামেরা, মানে ফোনের ফ্রন্ট ক্যামেরাটা কি খুলে ফেলেছিলেন উনি? আমার মনে হচ্ছে হঠাৎ করে ভাষণ পড়তে গিয়ে, ওই যে পিকের পাঠানো নোটস পড়তে গিয়ে দেখতে গিয়ে দেখেছেন ক্যামেরাটা, মানে মোবাইলটা চালিয়েছেন, দেখেছেন ফ্রন্ট ক্যামেরা, দেখেই বলে দিয়েছেন বিজেপি অর্ধশিক্ষিত দল। নিজেকে দেখেছেন হয়তো ক্যামেরায়, হতে পারে। এখন দেখুন, যার মানে একটা সময় ডক্টরেট ডিগ্রিটাই জাল ছিল, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তো আমাদের কেউ পড়াশুনো করেননি। ওই রকম আমরা কোনো একটা মঙ্গল গ্রহ, তারপর সৌরজগৎ, মহাজাগতিক কোনো একটা গ্রহ থেকে এরকম একটা বিজেপির নেতারা নিয়ে আসুক ডিগ্রি, তারপর ওনার থেকে আমরা শিক্ষিত অশিক্ষিত নিয়ে সার্টিফিকেট নেব। আপাতত উনি বলুন যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিটা কোথায়, সেখান থেকে শিক্ষিত হওয়ার জন্য কী ক্রাইটেরিয়া লাগে। আর আমাদেরকে কি বলছেন ধর্ম শেখাবেন না, আপনি ছাড়ুন। ব্রাহ্মণ সন্তান হয়ে যেভাবে আপনি হিজাব পরে কলমা পড়েন, আপনার থেকেও কেউ ধর্ম শিখতে চায় না। আপনি ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভুলভাল যা সব বলেন, ওইটা নিয়ে আপনি বলুন, ওইটা আপনাকে মানায়। ওই মানে বন্যেরা বনে সুন্দর, সেমনি বন্যেরা বনে সুন্দর, মমতা ব্যানার্জি হলো সংখ্যালঘু তোষণে, মুসলিম তোষণে। উনি মুসলিম তোষণটা করুন, উনি জয় শ্রীরাম দেখলে গালাগালি হিসেবে নিজের গায়ে মেখে নিন, ওইটাই ভালো লাগে। হিন্দু ধর্ম নিয়ে উনি না বলেন, হিন্দু ধর্ম নিয়ে মুখ খুললেই মনে হয় যেন ওই নর্দমার ওপরে মশাগুলো ভনভন ভনভন করছে, ওইটাই বাদ দিন ওনার কথা।
মুর্শিদাবাদের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 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 ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে হিংসার ঘটনা, সেখানে সবাই বহিরাগত, প্রত্যেকেই বহিরাগত। কিন্তু পুলিশের চার্জশিটে যে রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ বলছে যে বাবা পিতা পুত্র খুনের যে অভিযুক্ত যারা, তারা সেই শামশেরগঞ্জেরই বাসিন্দা। তাহলে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বয়ান একরকম, আর তারই আধিকারিক, পুলিশ আধিকারিক যারা তদন্তের দায়িত্বে ছিলেন, তারা বলছে ওখানকারই তারা বাসিন্দা। আপনিও অদ্ভুত, আপনি মুখ্যমন্ত্রীকে এতদিনেও চিনতে পারলেন না? দাঁত না মেজে মিথ্যা কথা বলে সকাল থেকে, আপনি তার কথাকে এতটা সিরিয়াসলি নিচ্ছেন, মানে সত্যি আপনার বলিয়ারি। মুখ্যমন্ত্রীর কথার সাথে আপনি কি, মানে আপনি মুখ্যমন্ত্রীর কথাটাকে সিরিয়াসলি নিচ্ছেন। এখন দেখুন, কমেডি চ্যানেল বন্ধ হয়ে গেছে, বাচ্চারা কমেডি দেখে না, বাবা মা বলে এই দেখ মমতার ভাষণ চালিয়ে দিচ্ছি। আপনি সেই সেই মহিলার কথা আপনি কি, মানে হয় তাহলে উনি মিথ্যা কথা বলেছেন, আর না হলে ওনার পুলিশ মানে মিথ্যা চার্জশিট জমা দিয়েছে। তাহলে মিথ্যা চার্জশিট জমা দেওয়ার জন্য ওই পুলিশকে উনি বরখাস্ত করছেন, নাকি উনি ক্রিমিনাল কনস্পিরেসির পার্ট হিসেবে একটা তদন্তকে পুলিশ মন্ত্রীর চেয়ারে বসে প্রভাবিত করতে চাওয়া? কারণ যারা যারা কনভিক্টেড অ্যাকর্ডিং টু পুলিশ, অ্যাকর্ডিং টু চার্জশিট, তাদের থেকে ফোকাস, তাদের থেকে তদন্তটাকে অন্য অন্য অভিমুখে পরিচালনার জন্য উনি যে বহিরাগত তত্ত্ব এনেছিলেন, এটাও কিন্তু একটা ক্রিমিনাল কনস্পিরেসি, এটাও কিন্তু একটা ক্রিমিনাল নেগলিজেন্স। আপনার হচ্ছে হলো বিএনএস আর বিএনএসএসে কিন্তু এই ধারাগুলোও রয়েছে। তাহলে উনি কি সেই ধারা নিজের ওপর লাগাবেন পুলিশ মন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রীর ওপর? এই প্রশ্নটা মমতা ব্যানার্জি নিজের আয়নার সামনে থেকে উত্তরটা দিক, ব্যাস। এই বাংলা হিন্দুত্বের বাংলা, স্বামীজির বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভা থেকে দাঁড়িয়ে বিজেপির কাছ থেকে হিন্দুত্ব শিখতে হবে না, ওনাকে বিজেপির কাছ থেকে আমরা তো সংস্কৃত টোল খুলিনি বা হিন্দুত্বের টোল খুলিনি, কিন্তু উনি তো কত বড় হিন্দু, তার জন্য ওই কুচোভুষো সুইসিত করে মন্ত্র পড়তে শুরু করেন। আপনি কখনো দেখেছেন বিজেপি নেতা সরস্বতী মন্ত্র পাঠ করছে? কিংবা ওই চণ্ডী মন্ত্র হাত পা ছুঁড়ে এরকম করে হাত পা ছুঁড়ে চণ্ডী মন্ত্র পড়তে শুরু করেছে? আপনি দেখেছেন কোথাও? নরেন্দ্র মোদী বক্তৃতা রাখে, অমিত শাহজি বক্তৃতা রাখেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বক্তৃতা রাখেন, কোথাও চণ্ডীপাঠ করতে করতে যা ভুলিয়ে দিল বলে আপনি দেখেছেন? অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। তো এইসব হিন্দুত্বের বিষয়টা নিয়ে কে পাঠশালা খুলে রাখে? মুখ্যমন্ত্রী। ওনাকেই বলতে আসলে কি হয়েছে বলুন তো, উনি বুঝতে পারছেন উনি একটি মানে নন হিন্দু সিনড্রোমে ভুগছেন। কারণ যবে থেকে উনি হিজাব পরেছেন, কলমা পড়েছেন, ইফতার করতে গেছেন, ইফতারে করতে গিয়ে ভরা মাছ ভাতকে ভরা পেটে ঢেকুর তুলেছেন, তারপর থেকে ওনার মধ্যে একটা মানে বিষয় এসে গেছে যে হয়তো বাংলার মানুষ ওনাকে এখন মমতাজ বেগম ভাবে, আর হিন্দু ভাবে না। তাই ওনাকে বারবার করে চেঁচে চেঁচে বলতে, আমি ব্রাহ্মণ সন্তান, আমি শিব মন্দিরের দিকে মাথা দিয়ে শুই। আপনাকে বলতে, আপনি কখনো বলেছেন কোথাও যে আমি শিব মন্দিরে মাথা দিয়ে শুই, আমি এক হিন্দু ঘরের ছেলে? আমাকে কখনো বলতে হয়? আমি আপনার চ্যানেলের শুরুতে বলেছি আমি হিন্দু ঘরের ছেলে, আমার নাম অঙ্কন দত্ত, আমার এই পদবী, আমার গোত্র এই। ওনাকে দেখেন বলতে হয়, কারণ উনিও বুঝতে পারছেন বাংলার মানুষ ওনাকে হিন্দু মনে করছে না, তাই নিজেকে হিন্দু প্রমাণের জন্য এইসব বলতে হচ্ছে। ভাট বকছেন, সময়ের অপেক্ষার কয়েকদিন পর প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। কাসেম সিদ্দিকী তৃণমূলে যোগদান করলেন, তাহলে কি যে তৃণমূলের আগে যারা ছিলেন সংখ্যালঘু অন্যতম মুখ ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী, সেখান থেকে কি মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন হলো নাকি? আস্থা ভাজন তহা সিদ্দিকী কোথায়? মুখ্যমন্ত্রীকে বলে দিন মুসলমান ভোট আসবে, মুখ্যমন্ত্রী ও হচ্ছে হলো নেহাত ওসামা বিন লাদেন বেঁচে নেই, তাহলে ওসামা বিন লাদেনকেও তৃণমূলে জয়েন করিয়ে নিত, তাতেও যদি দুটো ভোট হয়। আপনি বলে দিন যে ওইখানে ওই বেচারার তো কি যেন নাম, হাফিজ সৈয়দ না সৈয়দ হাফিজ, ওর তো 14 জনকে মেরে দিয়েছে ভারতীয় সেনা, ও তো বেচারা একা হয়ে গেছে, বলে দিচ্ছে আমি দত্তক নিয়ে নিচ্ছি হাফিজ সৈয়দকে, আমি দিয়ে দিচ্ছি মেটিয়া বুরুজ থেকে টিকিট। ও দিয়ে দেবে। ও মুসলমান ভোট পাওয়ার জন্য কাসেম সিদ্দিকী কেন, ও হাফিজ সৈয়দকেও তৃণমূলে জয়েন করিয়ে নিতে পারে, ওর মুসলমান ভোটটা পেলেই হলো। তার জন্য যাকে যাকে আপনি যেখানে আইএসআইএসের জঙ্গিগুলোকে ধরে দিন না, ও তাদেরকেও তৃণমূলের পদ দিয়ে দেবে, সাধারণ সম্পাদক, সহসভাপতি, বলবে আমার চেয়ারটাই বসো, তৃণমূলের চেয়ারপারসনই হয়ে যাও, শুধু আমি যেন মুখ্যমন্ত্রী থাকি, ওর শুধু ক্ষমতা চাই, ক্ষমতাটা দিয়ে দিন, বাদ বাকি ও সবটাই করে নেবে। তাহলে কি আবার বিজেপি বলছে যে এই ভোট আগামী 26-এর ভোট শুধুমাত্র হিন্দুত্বের ভোট, হিন্দুত্ব রক্ষার ভোট, কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃণমূল বলছে যে এই ভোট নিজেদের প্রাণ বাঁচানোর ভোট বা হিন্দুত্বের ভোটের না, এটা মা মাটি মানুষের লড়াইয়ের ভোট, মানুষের অধিকার রক্ষার ভোট, বহিরাগত শত্রুর হাত থেকে বেঁচে থাকার ভোট।
ওই যে যে বহিরাগত শত্রুর তত্ত্ব দিয়ে মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে মুর্শিদাবাদে হিংসা হয়েছে, তারপর নিজেই ওনার পুলিশ খারিজ করে দেয়, ওই রকম বহিরাগত রয়েছে। ওই মানে উনি কোথা থেকে বহিরাগত তত্ত্বটা শিখেছে আমি জানি না। মানে আগে বলতো সিপিএমের চক্রান্ত, তারপর বলে বিজেপির চক্রান্ত, এখন এসেছে বহিরাগত তত্ত্ব। এই দুটোর মধ্যে মানে এই 3-4টে বিষয় ছাড়া ওনার কাছে কিছু নেই, সিলেবাসে কিছু নেই। ওই ইস্ট জর্জিয়া থেকে পড়েছেন না, ওর এই রকমই হয়। কিন্তু আমি আপনাকে বলছি, মামাটি মানুষ তো সত্যি কথা, এটা আমাদের মায়েদের সম্ভ্রম বাঁচানোর লড়াই। আমাদের মায়েদের যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসের স্ত্রীদের সিঁথির সিঁদুরকে মুছে ফেলা হয়েছে, সেই মায়েদের সিঁথির সিঁদুর রক্ষার লড়াই। সন্দেশখালিতে যেভাবে মায়েদেরকে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ধর্ষণ করা হয়েছে, সেই সেই মানে মায়েদেরকে রক্ষার লড়াই, এই মাটি বাঁচানোর লড়াই। যে মাটিতে আজকে আপনি দেখছেন মুর্শিদাবাদে শিব মন্দির ভাঙছে, মহেশতলায় শিব মন্দির ভাঙছে, সেই মাটি বাঁচানোর লড়াই। আর মানুষ তো আক্রান্ত। সে আরজি করের মানে ধর্ষিতা মৃতা একজন চিকিৎসক থেকে শুরু করে মুর্শিদাবাদ কিংবা সব জায়গায় মানুষ তো আক্রান্ত, এমনকি পুলিশও আক্রান্ত। তো মা মাটি মানুষকে বাঁচানোর লড়াইটা করছে বিজেপি, তৃণমূল সেটা স্লোগান দিচ্ছে। তো সত্যিকারে মা মাটি মানুষকে যদি বাঁচাতে হয় বাংলায়, তাহলে 26-এর নির্বাচন পরিবর্তন ঘটানোর নির্বাচন, তৃণমূলকে বিদায় দেওয়ার নির্বাচন, বাংলা বাঙালির স্বার্থে, বাঙালি হিন্দুকে যেন দ্বিতীয়বার উদ্বাস্তু না হতে হয় তার জন্য বিজেপিকে আনার নির্বাচন। কিন্তু সত্যি কি 26-এ বিজেপি বা এই রাজ্যে আসতে পারবে, মানে পদ্ম ফুটবে কি? হ্যাঁ, যত মানে কাদা যত হয় ততই তো পদ্ম ফোটে। বাংলা জুড়ে তো মমতা ব্যানার্জি 15 বছর ধরে কাদা 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 কাদাই করে দিয়েছে। তো একটা কথা আছে না, জিতনা কিচের উছালোগে উতনাই কমল খিলেগা। একটা সমাজকে মানে একদম কাদার মধ্যে রেখে দিলে সেই সমাজ থেকে পদ্ম ফোটে। 40% ভোটে আমরা আছি, 5% বাড়বে, আমরা 45% ভোট নিয়ে 180-র বেশি আসন নিয়ে আমরা 2026-এ ক্ষমতায় আসবো। এই মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, ওর জায়গা হবে তিহার জেলে, লিখে নিন। আর ফিরোজ হাকিম বলছেন যে এই গোটা মহেশতলার যে ঘটনা, সেই ঘটনার তীব্র প্রতিবাদ করছি, প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়া হবে। উনি নিজেকে আগে শাস্তিটা দিন না। উনি নিজেকে যখন মেয়েদেরকে মাল সম্বোধন করেন, তারপর ঘরের মানে বউ মেয়ের দিকে তাকিয়ে কথা বলেন কি করে? নির্লজ্জ না হলে কেউ তৃণমূল কংগ্রেস হয় নাকি? অমানুষ নির্লজ্জ না হলে এটা সব কঠোর শাস্তি হবে। কাকে কঠোর শাস্তি দেবেন? মুর্শিদাবাদের ঘটনায় হাইকোর্টের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের কাউন্সিলরের নাম জড়িয়েছে। একটা জিডি হয়নি, এফআইআর তো দূরের কথা, একটা জিডি হয়নি তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। আবার বড় বড় কথা বলছেন। ডেঙ্গুর মশা মারতে পারেন না, মশা তাড়াতে পারেন না কলকাতায়, নালা নর্দমা পরিষ্কার করতে পারেন না, একটা ব্যর্থ অপদার্থ মেয়র মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে টিকিট পেয়ে রাখে, মানে টিকিট পাওয়ার ক্ষমতায় থাকে। তার কথা আমরা এখন নীতিজ্ঞান, রাজধর্ম পালন ইত্যাদি শুনবো? তৃণমূল কংগ্রেস নিজের জায়গায় থাক। আর ফিরহাদ হাকিমকে বলুন ওই ব্যাগপত্র গুছিয়ে রাখতেন, কলকাতাকে আমাকে বাঁচাতে দিল না বলে যেমন নাটকটা করেছিলেন, কেঁদে কেঁদে জেলের ভেতর ঢুকেছিলেন। আবার সময় খুব ঘনিয়ে আসছে, এটা জুন মাস, পরের মে মাসে হয়তো আবার সেইভাবে কাঁদতে কাঁদতে জেল যাত্রা হবে। সেইটার প্রিপারেশন নিয়ে নিক, কয়েকদিন আছে, সেটা করে মানে এনজয় করে নিক পাওয়ার, এর বেশি দিন আর ক্ষমতা নেই। তাহলে কি ভোট আসলে বিজেপি শুধু সিবিআই বা ইডি, তো ইডির যে গতি প্রকৃতি সেটাকে সক্রিয় করায়? দেখুন, চোরেদেরকে ইডি সিবিআই ধরবে না তো কি আপনার মতো সৎ মানুষকে ইডি সিবিআই ধরবে? আপনার কি ওরকম চিটিংবাজির টাকা পয়সা আছে নাকি? আপনি কি স্যান্ডো গেঞ্জি পরে ওই মানে বগলের লোম দেখিয়ে ঘুষ খেয়েছিলেন নাকি? তো বলুন, তাহলে আপনি যদি ওরকম কিছু করেন তাহলে আপনাকে করবে। ববি হাকিম ভালো মানুষ বলে দিন, ববি হাকিম ভালো মানুষ, ববি হাকিমকে ছেড়ে দেওয়া হোক, আমাকে ধরা হোক। তো ববি হাকিম একটা ঘুষখোর, একটা মানে চিটিংবাজ, তাকে ধরবে না তো কাকে ধরবে? আপনাকে ধরবে। কি বলছেন? চোরকে বাঁচাবেন না, চোরের জায়গা জেলে, তবে আপনার আমার ঘরের মা বোনেরা সুরক্ষিত। এদের যা ঘটনা দেখছেন তৃণমূলের রাজত্বে, এরপর আপনার ঘরের মা বোনেরা সুরক্ষিত মনে করছেন? আপনার ঘরের বাচ্চা যে সমস্ত ভাই বোনেরা আছে তারা সুরক্ষিত মনে করছেন? যদি মনে করেন তাহলে ভালো কথা, তাহলে বলুন ববি হাকিম কি জয়। আর যদি না মনে করেন তাহলে প্রশ্ন করা আপনার মনে, বুঝে নিন যে জবাবটা কি হতে চলেছে। এখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভোট আসলে শুধু তৎপরতা বাড়ায়, রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান, তাহলে পেহেলগামের মতন ঘটনা ঘটতো না। মানে সিবিআই গিয়ে পেহেলগামে করবে, মানে হচ্ছে হলো মানে প্রোটেকশন দেবে সিবিআই গিয়ে। আবার সেই মানে আবার আপনি মুখ্যমন্ত্রীর কথা নিয়ে বলছেন। মুখ্যমন্ত্রীকে বলুন সিবিআই আসবে, ওনার মনটা মানে আকুলি বিকুলি করছে যে কবে আমার ভাইপোকে ধরবে, কবে আমাকে ধরবে। ওনার
তিহার যাত্রা হবে, অপেক্ষা করুন। পিসি আর ভাইপো দুজনেই জেল যাবে, কোনো সমস্যা নেই তাতে, একটু অপেক্ষা করুন। পাপের ঘরা বড় পাপী যারা হয় না, মহাভারত দেখেছেন, রামায়ণ দেখেছেন, বড় পাপীর কি হয়, সর্বনাশ বা মৃত্যু বা যেটা মানে অন্তিম পরিণতিটা সবার শেষে হয়। ওনারা তো সবচেয়ে বড় পাপী, ওনাদের সব থেকে শেষে জেল যাত্রা হবে, কিন্তু হবে। সময়ের দাবিতে, ন্যায়ের দাবিতে ভাইপোও জেলে যাবে, পিসিও জেলে যাবে।